স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বরাবরের মতোই আমরা দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আলোচনার প্রথম অংশে থাকছে হোম কেয়ার সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে কথাবার্তা হবে এবং বেশ কিছু নতুন আপডেট রয়েছে, বেশ কিছু ঘটনা ঘটেছে এবং বেশ কিছু সাম্প্রতিক সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের অনেকগুলো প্রভাব কিন্তু হোম কেয়ারে পড়ছে। সেই বিষয়গুলোই আমাদের আলোচনায় উঠে আসবে এবং আলোচনার পরবর্তী অংশে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে F1 বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা রয়েছেন এই দেশে, তারা যদি কলেজ কিংবা ইউনিভার্সিটি ট্রান্সফার করতে চান কি কি পদ্ধতিতে করতে পারবেন, কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জিং হতে পারে এবং সেই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে উতরে সামনের দিকে এগিয়ে যাবেন, এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই হোম কেয়ারের কথা বলছিলাম। হোম কেয়ার নিয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি, আমরা হোম কেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটিতে ফোন করতে পারেন। এছাড়াও ফেসবুকে টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আমাদের আলোচনা যে বিষয় নিয়ে হচ্ছে সেই বিষয় সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। গিয়াস আহমেদ, হোম কেয়ার সম্পর্কে যাবতীয় বিষয় জানবো। একদম নতুন তথ্য দিয়ে শুরু করতে চাই যে সম্প্রতি অনেকগুলো সংকটের কথা বলছিলেন, আপনাদের রেট কমে যাওয়ার কথা বলছিলেন, এই বিষয়টা যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে গভর্নর বা আমাদের যে নিউ ইয়র্ক স্টেটের যে গভর্নর বা ডিপার্টমেন্ট অফ হেলথ, তারা এই আমাদের হোম কেয়ার কে প্রথমত সব বন্ধ করে দিয়ে একটা কোম্পানিকে দেওয়ার একটা বিল তারা অলরেডি সাইন করেছে। এটা একটা ইস্যু, সেটা নিয়ে আমরা আন্দোলন করছি। আর একটা ইস্যু হলো তারা আমাদের রেট, হোম কেয়ারের যে রেটটা তারা কমিয়ে দিয়েছে, এবারে যে তারা $4 মতো কমিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যেমন আগে আমরা কখনো যদি কোনো MLTC-কে $22, $23 যারা দিয়েছে, তারা এখন আর দেওয়ার সুযোগ নেই। কারণ CDPAP-এ যেহেতু $4 মতো কমে গিয়েছে, এখন $21 উপরে আর দেওয়ার সুযোগ নেই। $21.29 $21.09। তো এটা হলো, এটা দেওয়ার পরও আমাদের কিন্তু আর বিজনেসটা থাকবে না, আমাদের প্রফিট আর তেমন থাকার সুযোগ নেই। কারণ সরকার ইচ্ছা করেই, গভর্নর ইচ্ছা করে এটাকে করে আমাদেরকে বিজনেস থেকে আউট করবার একটা চেষ্টা চালাচ্ছে। তবে এর বিরুদ্ধে আমরা মামলা করেছি, আশা করি মামলা আমরা জিতবো। মানে জনগণের যে ডিমান্ড, যে হোম কেয়ার যারা সার্ভিস নিচ্ছেন, যে কেয়ার গিভার, তাদের পক্ষে বা আমাদের কোম্পানির সবগুলি কোম্পানি প্রায় মোর দেন 600 CDPAP কোম্পানি নিউ ইয়র্ক স্টেটে আছে। সকলে আমরা সম্মিলিতভাবে এটার মামলা করা হয়েছে। দেখা যাক কি হয়। সরকারের এই সিদ্ধান্তের কারণে আসলে পরবর্তীতে যে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যায় কিংবা এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে আসলে পরবর্তীতে কি কি ধরনের সংকট তৈরি হতে পারে? প্রথমত এই যে এবারে যে $4 কমে গেল, সেক্ষেত্রে যদি আমরা তারপরে সার্ভিসটা দেই, আমরা কোনো রকম প্রফিট মার্জিন একটু পাবো। তারপরে আমাদের সাথে যারা কাজ করে মার্কেটার, তাদের সমস্যা হবে, তাদেরকে যেভাবে আমরা পয়সা দিচ্ছি সেটাও তারা পাবে না। তো এক্ষেত্রে একটা বিশাল আপনার ক্ষতির সম্মুখীন হোম কেয়ার এজেন্সিগুলি হবে। আর যারা কেয়ার গিভার, তারা যে একটু বেশি পেত $22-23 বা $21, মানে এখন দেওয়াটা টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে অনেক কোম্পানি অনেক $17-18 করে দিচ্ছে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যাই সাউথ এশিয়ান যে হোম কেয়ার, যারা $21 আমরা দিব, আর $21.09 করে আমরা দিব, এর বেশি দেওয়ার সুযোগ নেই। এটা গভর্নমেন্ট রেট করে দিয়েছে আর কি, 2109 উপরে, মানে এটা রেট। জি, কেয়ার গিভার প্রসঙ্গে একটু আসি। কেয়ার গিভার হতে গেলে আসলে কি কি যোগ্যতা লাগে, কি কি ধরনের প্রশিক্ষণ, কি কেয়ার গিভার এখানে CDPAP, যেটা CDPAP-এ কোনো যোগ্যতা বলতে তাকে 18 ইয়ার্স হতে হবে, আর তার অবশ্যই লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে, আর কোনো প্রশিক্ষণ না থাকলে হবে। কারণ যেহেতু ফ্যামিলি মেম্বার্স, সে তার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখে, সেক্ষেত্রে এটা প্রশিক্ষণের প্রয়োজন নেই। তো এটা বেশ ইজি। নিউ ইয়র্ক স্টেটে এই CDPAP যে প্রোগ্রামটা, এটা সবচেয়ে মানে মানুষের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য খুবই একটা মানে সুযোগ এনে দিয়েছিল। এবং অন্যান্য স্টেটে কিন্তু এই সুযোগটা নেই, নিউ ইয়র্কে যে সুযোগটা আছে। কারণ নিউ ইয়র্কে
তারা চিন্তা করে দেখেছে যে যদি রোগী হসপিটালে যায় বা রোগী যদি সিনিয়র সিটিজেন সেন্টারে যায় তাহলে তার আর খরচ বেশি। এখানে তো বাসায় থেকে যদি তার ফ্যামিলি মেম্বাররা তাকে সেবা দিতে পারে তাহলে আরো অনেক খরচ কমে যায়। সেদিক থেকে এই সিডিপ্যাপ প্রোগ্রামটা নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ হেলথ তারা চালু করেছে। এটা খুব একটা ভালো প্রোগ্রাম। তবে আরেকটা ডিপার্টমেন্ট আছে মানে হোম কেয়ারের, সেটা হলো লেক্সা, পিসিএ, যাতে লাইসেন্স লাগবে। লাইসেন্সটা হলো এই 1-2 মাসের কোর্স করতে হয়। সেই কোর্সটা করলে একটা পিসিএ লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্সের মাধ্যমে আবার রোগীকে সেবা দেওয়া যায়। সেটা ফ্যামিলি মেম্বার্স না হলে চলবে। আমরা এই যাদের এই সার্টিফিকেটটা আছে, যদি কোনো পেশেন্ট বাইরে থেকে নিতে চায় তা কেয়ার গিভার, তাহলে আমরা এই যারা লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে, তাদেরকে আমরা পাঠিয়ে থাকি। আচ্ছা, খুবই বেসিক এবং খুবই কমন একটা প্রশ্ন করতে চাই, যদিও এটা বারবার আমাদের আলোচনায় এসেছে, কিন্তু তারপরেও দর্শকদের কিছু কিছু কনফিউশনের জায়গা থেকেই যায়, তাই খুবই কমন একটা প্রশ্ন করব। এই যে হোম কেয়ারের কথা আমরা বলছি, এই হোম কেয়ার আসলে একদম বেসিক ভাবে কারা কারা পাবেন? হোম কেয়ারটা আসলে যাদের, যেমন হসপিটালে কে যায়, যারা রোগী, যারা চিকিৎসা প্রয়োজন, সেম জিনিস যারা হোম কেয়ার নিবে, তাদের হাঁটতে পারে না, সে তার মনে থাকে না, তার ওষুধ খাওয়ার মানে টাইম সে ভুলে যায়, কখন মানে খেতে হবে, তার রান্না করতে হবে, তাকে গোসল করার হেল্প করতে হবে, মানে এই কাজগুলি তার যে অ্যাসিস্ট্যান্ট লাগবে, তার একজন লোক লাগবে টু সারভাইভ। তো এখন কারো বেশি লাগে, কারো কম লাগে। এখন হইতে পারে যে কেউ আছে শুধু তার 2 ঘন্টা তার সেবা দরকার দিনে, সে সব করতে পারে, কিন্তু 2 ঘন্টা তার প্রবলেম আছে, যে কোনো প্রবলেম 2 ঘন্টা তার দরকার, তাহলে 2 ঘন্টা সে পাবে। আবার কারো 10 ঘন্টা হইতে পারে, কারো 24 আওয়ার্সই প্রয়োজন, সে মুভ করতে পারে না। তো এই জিনিসটা কিন্তু এমন না যে 65 হলেই একটা লোক, হ্যাঁ, এটা খুব একটা প্রচলিত ধারণা আছে যে বয়স হলেই বোধহয় না, এটা বয়সের সাথে কোনো সম্পর্ক নেই, এটা এজের সাথে সম্পর্ক না, এটা এজ ডাজন্ট ম্যাটার। অনেক আছে যে 20 বছরের বয়স, সেও তার সেবা যদি প্রয়োজন হয়, সে মুভমেন্ট করতে পারে না, সে মানে 65 নিচে হলেও সে পাবে যদি তার প্রয়োজন হয়। আবার দেখা যায় 75 বছর বয়সে রিজেক্ট হয়েছে, সে পাচ্ছে না, কারণ তার সুস্থ, তার প্রয়োজন নেই, সে হাঁটতে পারে, চলতে পারে, বাজারে যায়, মসজিদে যায়। তো 75 বছর বয়স হলেই যে পাবে এমন কথা না। তো এটা যার প্রয়োজন তারাই পাবে। এই প্রয়োজনটা প্রমাণ কি শুধুমাত্র হেলথ প্রোভাইডার দিয়ে করতে হবে, না আর কোনো ওয়ে আছে? এই প্রমাণটা প্রথমত তার কি মেডিসিন খায়, কি মেডিসিন খাচ্ছে, তার সে অসুস্থ, তার সে কি তার রোগ আছে, সে সুস্থ মানুষ। অনেক আছে যে 70-75 বছর সুস্থ, টুকটাক হয়তো প্রেশারের ওষুধ খায়, অতএব তার কোনো সেবার প্রয়োজন নেই, তার মেমোরি ভালো, তো প্রয়োজন নাই। এখন এই তার মেডিসিন কি খাচ্ছে, তার কি ওষুধ আছে, তারপর এইটার উপরে ডাক্তার একটা রেকমেন্ডেশন লাগে, তার কি প্রবলেম। আরেকটা হলো যে 2টা নার্স স্টেটের, মানে ইন্ডিপেন্ডেন্ট নার্স, আমাদের নার্স না, মানে ডিপার্টমেন্ট অফ হেলথের মেডিকেলের নার্স, এই 2টা নার্স কিন্তু আসবে, এসে দেখবে, তারকে পরীক্ষা করবে, কথা বলবে যে তার কি সমস্যা, কেন তার কেয়ার গিভার লাগবে। তারা এটা 2-3 ঘন্টা তার সাথে কথা বলবে, কনভারসেশন করবে। তারপরে এই কনভারসেশনের মাধ্যমে তারা জানতে পারবে তার কতটুকু প্রয়োজন। তার কম্পিউটারে বলে দিবে সিস্টেমে যে তার এই সমস্যা আছে, এই রোগী আছে, এই প্রবলেমগুলি ফেস করতেছে, অতএব তার দিনে 2 ঘন্টা লাগবে না 10 ঘন্টা লাগবে, তো এই সিস্টেমে বলে দিবে তাকে। জি, এই মুহূর্তে ঠিক আমাদের কমিউনিটিতে কোন কোন সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলো সম্পর্কে একটু জানবো। আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। মানে সমস্যা বলতে মানে কি সংকটগুলোর, যারা সেবা গ্রহীতা রয়েছেন, যারা সেবা দিচ্ছেন হোম কেয়ারে, তারা কোন সংকটগুলোর মুখোমুখি? সংকটের মধ্যে অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসের আসলে প্রয়োজন, সেবাটা প্রয়োজন, কিন্তু ছেলে মেয়েরা বা ছেলের বউ বা মেয়ে হয়তো ঠিক মতো সেবাটা দিচ্ছে না। এই ধরনেরও কিছু কমপ্লেন আছে যে তারা সঠিক সেবাটা পাচ্ছে না। আবার প্যারেন্টসে তার ছেলে মেয়েদেরকে ওইভাবে চাপ দিতে পারছে না, মানে ছেলেমেয়েরা সরকার থেকে ফ্যাসিলিটিস নিচ্ছে ঠিকই, কিন্তু বাবা মাকে সেবাটা দিচ্ছে না, এই ধরনের কিছু কমপ্লেন আছে। তো সেক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে আমরা ফেস করি
যে আপনার একজন প্যারেন্ট, তার ছেলে মেয়ে আছে কয়েকজন, কে দেখবে, কে পয়সাটা নেবে, কার বাসায় থাকবে, এটা একটা ইস্যু আছে। তো এটা নিয়েও কিন্তু ওই ভাইদের মধ্যে, বোনদের মধ্যে একটু অনেক সময় দেখা যায় মনোমালিন্য হয়। এই একটা ইস্যু আমরা অনেক সময় দেখি, ফেস করি। তো একদিকে যেমন আমাদের বাংলাদেশি কমিউনিটি লাভবান হচ্ছে, আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান, কারণ যে মেয়েটা, যে গৃহবধূটা কাজ করতে না পারে, একসময় ঘরেই থাকতো, সে ঘরে বসেই এক্সট্রা ইনকাম করার একটা সুযোগ পাচ্ছে। এই দিকটা, এটা যেমন ভালো সাইড। আবার বয়স্করা যারা এই দেশে আগে এসে, আমি দেখেছি যে 8-10 বছর আগে অনেক প্যারেন্টস এই দেশে এসে বেশি দিন থাকতে পারেনি, কারণ ছেলে কাজ করে, ছেলের বউ কাজ করে, মেয়ে কাজ করে, বা মেয়ের জামাই কাজ করে। তো তাদের হসপিটালে নেওয়া যাওয়া, তাদের এই যে মাসে তো 2-3 বার হসপিটালে নিতে হবে, তাদের সেবা করা, রান্না করা, তো সবকিছু মিলে তারা কিন্তু এই ঠিকমতো এই দেশে যত্নটা পাননি। ফ্যামিলির কাছ থেকেও অবহেলিত ছিলেন, অনেক চলে গেছেন বাংলাদেশে। তো এখন কিন্তু সেটা উল্টো হয়েছে। এখন বাংলাদেশ থেকে আরো আনবার জন্য আরো তদবির বা কল করা বা মানে আগ্রহ দেখানো হচ্ছে। তো এটা ভালো। আমাদের প্যারেন্টসরা এখন আর ডিপেন্ডেন্ট না। আমাদের প্যারেন্টস তারা এখন ঘরেও থাকলেও, ছেলের বাসা থাকলেও বা মেয়ের বাসা থাকলেও, সে একটা ডিগনিটি নিয়ে থাকতে পারে যে হ্যাঁ, আমি তোমার বাসায় এমনি নেই, বা বার্ডেন না। তো এই জিনিসটা একটা ভালো। বয়স্ক লোকরা এই বয়সে একটু আরামে থাকবে, একটু চিন্তামুক্ত ভাবে থাকবে, স্বাধীনভাবে মানে থাকবে। এটাই একটা ভালো। আমেরিকা ইজ গ্রেট কান্ট্রি, আপনার সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু অনেক সময় আমরা কিন্তু এটা মিস ইউজ করি। যে মিস ইউজটার জন্য কিন্তু আমাদের, এই মিস ইউজের জন্য কিন্তু গভর্নর যে আইনটা করেছে, যে আইনটা করতে যাচ্ছে, বা এটা কিন্তু এই সমস্ত মিস ইউজের জন্য। তারা বলছে যে অনেক সময় মিথ্যা কথা বলে মানে বেনিফিট নিচ্ছে। তো এই আমাদের দেশে এই দেশের অনেক সুযোগ সুবিধা সরকার দিচ্ছে, সেটাকে আমরা সঠিকভাবে ইউজ করতে হবে, আমরা যেন মিস ইউজ না করি। তো মিস ইউজ করলে এটার একটা সময় ধরা পড়ে, রাইটে তো ধরা এদের করে না, কিন্তু একটা সময় কিন্তু ধরা পড়ছে। এই জন্য এখন আপনি দেখবেন যে এই দেশে যদি কেউ ক্রাইম করে, তাহলে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, সে ধরা পড়বে। আবার একসময় দেখেছেন যে মর্গেজ বা রিয়েল এস্টেটের অনেক ফ্রড হয়েছে, এই ব্যাংক থেকে অনেক সময় স্ক্যাম আছে, এগুলি নিয়ে যায়, এটা ধরা পড়ে। বাট যেহেতু একটা মুক্ত কান্ট্রি, মুক্ত বাজার অর্থনীতি, উদার দেশ, আমেরিকার ভিতরে কিন্তু একটা আইনের শাসন আছে। আমি ফরেন পলিসি নিয়ে কথা বললে সেটা আবার আলাদা আপনার বিতর্ক আছে, ইসরায়েল ইস্যু, বিদেশি ইস্যুগুলি। তো ভিতরে, আমেরিকার ভিতরে কিন্তু আইনের শাসন আছে, মানে সুযোগ সুবিধা আছে। সেই দিক থেকে আমরা মনে করি যে অ্যাজ আমেরিকান উই শুড প্রাউড অফ ইট। আমি একটু জানবো, যে আপনি যে সংকটটার কথা বলছিলেন, যে ছেলে মেয়েদের কাছ থেকে হয়তো বা ঠিক মতো সেবা পাচ্ছে না, আবার অনেকগুলো ছেলে মেয়ে থাকলে তখন একটা পারিবারিক জটিলতা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে যিনি সেবা গ্রহীতা, তিনি আসলে কিভাবে আগাবেন, কিংবা তিনি আসলে কি করবেন, তাকে আপনি কি পরামর্শ দিবেন? এটা ভালো কথা, সুন্দর কোশ্চেন। যে পেশেন্ট, যার সেবা দরকার, সে কিন্তু যে কোনো মুহূর্তে এই কেয়ার গিভার পরিবর্তন করতে পারবে, তার হাতেই ক্ষমতা। সে হলো প্রিন্সিপাল, আমাদের কোনো ক্ষমতা নাই। মানে হোম কেয়ারের কিন্তু এখানে কোনো কেয়ার গিভার চেঞ্জ করবার, পরিবর্তন করবার কোনো ক্ষমতা নেই। সেক্ষেত্রে শুধু রুগী যে কোনো মুহূর্তে আমাদেরকে যদি কল করে যে আমার আজকে, কাল থেকে আমার ছেলে দেখবে না, বা আমার মেয়েও দেখবে না, আমি একজন বাইরের আমার বন্ধুকে দেখাবো, আমার বন্ধু আছে, সে আমাকে টেক কেয়ার করবে, আমার প্রতিবেশী আছে, সে টেক কেয়ার করবে, তো আমরা তার কথাই শুনবো। অতএব এখানে তারা স্বাধীন। এমন না যে তার ছেলে তাকে দেখছে এবং ঠিকমতো সেবা দিচ্ছে না, এটা তাকে সে সহ্য করে যাবে না। তো তার যদি সেবা ঠিকমতো না হয়, তাহলে সে যে কোনো মুহূর্তে তার এই কেয়ার গিভার পরিবর্তন করবার তার ক্ষমতা আছে। আমেরিকান সরকার তো খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, কিন্তু আমাদের আমরা যদি আমাদের সোসাইটির কথা বলি, আমাদের কমিউনিটির কথা বলি, দেখা যায় যে যারা আসলে একটু নির্যাতিত কিংবা একটু বঞ্চিত, তারা আসলে নিজেদের পরিবারের বিরুদ্ধে ওইভাবে মুখ খুলতে চায় না। অনেক বাবা মা আসলে দিনের পর দিন হয়তো সহ্য করে যাচ্ছে, কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে বলা কিংবা নিজের ছেলেমেয়ের বিরুদ্ধে বলা হয়তো সেই মানসিক শক্তিটাও পায় না, অথবা সেভাবে আসলে যেতে চায় না। সেই ক্ষেত্রে আসলে কি হবে? সেক্ষেত্রে না, প্রথম কথা হলো যে তো আমার যে সেবাটা প্রয়োজন, আমার যে দরকার, সেটা তো আমাকে দিতে হবে। সেটা যদি আমার কোনো ছেলে না দেয়, সে যদি তাহলে তো আমাকে কথা বলতেই হবে। প্যারেন্টসের সে কথা বলা উচিত। এবং
এমন না যে তার বাসায় কোনো এই কথা বলবার জন্য, ছেলের বিরুদ্ধে বা ছেলের বউর বিরুদ্ধে বা মেয়ের বিরুদ্ধে কথা বলবার জন্য যদি তাকে ঘর থেকে বের করে দেয়, তাও কিন্তু এই দেশে তাকে সরকার শেল্টার দিবে। এমন না যে আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কথা বললাম, ছেলে আমাকে আমার ছেলের কেয়ার গিভার ছিল, আমি তাই পরিবর্তন করে আমার নেইবারকে দিলাম বা বন্ধুকে দিলাম যে আমাকে টেক কেয়ার করবে, সেই কারণে আমার ছেলে আমার উপরে রাগ হয়ে আমার বাসা থেকে বললো তুমি বাসা থেকে বের হয়ে যাও, তাও সমস্যা না, কারণ এই দেশে সিটি স্টেট তাকে শেল্টার দেবে। সে যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে 911 কল করে যে আমার ছেলে বা মেয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার এখন থাকবার জায়গা নেই, তাহলে সঙ্গে সঙ্গে এখানকার সিস্টেমে তাকে শেল্টার দেবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, কিংবা আসলে দুর্বল বোধ করার কিছু নেই। জি গিয়াস আহমেদ, আরেকটা বিষয় একটু জানবো, সেটি হচ্ছে যে আমাদের কমিউনিটিতে কিংবা আসলে অল ওভার আমরা যদি পুরো নিউ ইয়র্কের অবস্থা ধরি, আসলে পরিস্থিতিটা কেমন? যাদের সেবা দরকার তারা সবাই কি পাচ্ছেন, নাকি জনবল সংকট রয়েছে, কিংবা যে পরিমাণ যোগান আছে তার তুলনায় চাহিদা অনেক বেশি হয়ে গেছে? আমাদের কেয়ার গিভার কিন্তু অনেক আছে, কেয়ার গিভার কিন্তু অনেক আছে। যেমন নিউ ইয়র্কে বিশেষ করে যেহেতু বিভিন্ন ধরনের লোক নিউ ইয়র্কে থাকতে পছন্দ করে, ইমিগ্রেন্টের লোকজন বেশি, আমাদের কাছে অনেক কলও আসে, ডেলি 2-4টা কল আসে যে তারা চাকরি খুঁজছে অ্যাজ এ কেয়ার গিভার, তাদের লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে, মানে যত দিন হচ্ছে আমিও একসময় হয়তো রোগী হয়ে যাব। এভাবে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ রোগী হয়ে যাচ্ছে, তার সেবা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে একদিকে যেমন রোগীর সংখ্যা মানে দিনের পর দিন বাড়ছে, আবার কেয়ার গিভারের সংখ্যাও বাড়ছে। তবে উইন উইন সিচুয়েশন আমি বলবো, এমন না যে একেবারে রোগী নাই কেয়ার গিভার বেশি, অথবা কেয়ার গিভার নাই রোগী বেশি, এমন না, মোটামুটি চেক এন্ড ব্যালেন্সে আছে। জি, আপনারা শারীরিকভাবে যে সুস্থতার বিষয়গুলো দরকার সেগুলোর দিকে খেয়াল রাখছেন। এই ক্ষেত্রে একজন বয়স্ক মানুষ, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি যারা হোম কেয়ার নিচ্ছেন তারা সবাই একটু বয়স্ক কিংবা অপেক্ষাকৃত একটু বেশি প্রবীণ, তাদের মানসিক সুস্থতার জন্য আসলে কি করা হয়? মানসিক যে প্রশান্তির জন্য আমাদের যেমন আমাদের ট্রেনিং আছে যে পরিবার বা কেয়ার গিভারের সাথে তার সম্পর্কটা কেমন হবে, কেয়ার গিভার তার সাথে কি ট্রিটমেন্ট করবে, এই ধরনের আমাদের কিন্তু একটা ট্রেনিং আমরা দেই, যে যাতে রোগী কোনো রকম ডিপ্রেস না হয়, মানে রোগী যাতে তার মন প্রফুল্ল থাকে। এবং এর বাইরেও আবার কেউ যদি মনে করে যে সে ডে কেয়ারে যাবে, সপ্তাহে 1 দিন ডে কেয়ারে যাবে, সপ্তাহে 2 দিন ডে কেয়ারে যাবে, ডে কেয়ারে গিয়ে সে রিক্রিয়েশন করতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক ডে কেয়ারগুলি রিক্রিয়েশন ঠিক মতো দিচ্ছে না, হয়তো অনেক সময় দেখানো হচ্ছে ডে কেয়ার, আসলে ডে কেয়ারের আসল যে জিনিস থাকার রিক্রিয়েশন করবার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট থাকা দরকার সেগুলি নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে তাকে সে যদি মনে করে যে আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন ডে কেয়ারে যাবো, সেখানে রিক্রিয়েশনে যাবো, সেটা সুযোগ আছে। আর বাসায় সমস্যাটা কি জানেন, বাসায় যদি ছেলেমেয়েরা যে জব করছে, তাকে কিন্তু নিয়ম হলো 8 ঘন্টা যদি ডিউটি থাকে 8 ঘন্টা তার সাথে থাকবে। তো 8 ঘন্টা যদি তার সাথে থাকে, তাহলে কিন্তু কথা বলবে, তার সাথে কথা বলবে, সে অনেক সময় তার সাথে হাঁটবে। এই 8 ঘন্টা তার সাথে বাইরে গিয়ে একটু হাঁটানো, ঘোরানো, কথা বলা, এগুলো কিন্তু হচ্ছে না। হয়তো মানে বাসায় থাকছে, টিভি দেখছে, বা বাইরে মানে কেয়ার গিভার বাসায় নেই, অনেক সময় দেখা যায় সেও বাইরে চলে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত। এবং এটার কারণে কিন্তু এটা কিন্তু অনেক সময় এখন কিন্তু তদন্ত হচ্ছে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমি বাসায় না থেকে আমি বিল করছি, বাসা না থেকে আমি সেবাটা ঠিক মতো দিচ্ছে না, তাহলে কিন্তু এটা কিন্তু ইদানিং অনেক অথরিটি নজরে আসছে যে এই ধরনের ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা যেই সময়টুকু আমার ডিউটি, কেয়ার গিভার ডিউটি, তারা যেন পেশেন্টের সাথে কথা বলে তার মনটা ভালো রাখে, তার যা প্রয়োজন সেটা যেন ঠিকমতো দেয় এবং সাথে যেন থাকে। তা না হলে আমরা এটা বদনাম হয়ে গেলে একবার, এটা যদি একবার জানাজানি হয়ে যায় এবং ইনভেস্টিগেশনে ধরা পড়ে, তা এই সমস্ত কারণেই কিন্তু আমাদের গভর্নর একটু টাইট দিচ্ছে। ইনভেস্টিগেশনে যদি ধরা পড়ে যে ফাঁকি দেয়া হচ্ছে, তাহলে তো তার শাস্তি তো ফেডারেল ক্রাইম হয়ে যাচ্ছে। সে মিথ্যার আশ্রয় নিয়ে সে মানে ফেডারেল মানি, সরকারের মানি, ফেডারেল ক্রাইম, তাকে সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে, তার মেডিকেট বন্ধ হবে, তার জেল জরিমানা হবে। এটা কার হবে? কেয়ার গিভার হবে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে যিনি ক্লায়েন্ট মানে যিনি সেবা গ্রহীতা, না সেবা গ্রহীতাও যদি
সে যদি মিথ্যা কথা বলে মানে দেখা যাচ্ছে সে বলছে আমি হাঁটতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে সে বাজারে যাচ্ছে, সে ঘোরাফেরা করছে, তো সেও প্রবলেমে পড়বে। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের মানুষজন, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের পরিবারের লোক অথবা আমাদেরই প্রতিবেশী, সেই ক্ষেত্রে আইনের চাপ যতটা প্রয়োগ করে সেবা নেওয়াটা যতটা আসলে কি বলবো যতটা সহজ, তার থেকে বেশি মনে হয় যে আন্তরিকতার জায়গাটা যদি একটু বেশি বিল্ড আপ হয় পরিবারের মধ্যে, তাহলে সেবার মানটা আসলে আরো অনেক বেশি ভালো হয়। সেই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? এই কারণেই কিন্তু যে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ বা গভর্নরের যে প্ল্যান, যে আইনটা করেছে সিডিপ্যাপ, যে যদি একটা রোগী সে হসপিটালে থাকলে মন মানসিকতা এমনি খারাপ হয়ে যায়, সে যদি সিনিয়র সিটিজেন মানে ভর্তি হয়, সেখানে তো আরো মন খারাপ হওয়ার কথা। তো সেখানে বলছে যে বাসাটাই হবে তার হেভেন। নিজের বাসায় থেকে যদি নিজের পরিবার বন্ধু বান্ধব যদি সেবাটা দেয়, তাহলে তার মনটা কিন্তু এমনি ভালো থাকে। তো সেই কারণেই এই প্রোগ্রামটা করা, এবং এটা সুন্দর আপনি প্রশ্ন করেছেন, সেটা হলো যে বাসায় থেকে বাসার লোকজন যে কেয়ার গিভার, তাকে অবশ্যই তার সাথে থাকতে হবে, তাদের সেবাটা প্রয়োজন সেটা দিতে হবে, কারণ তাহলে আমার এই রোগীটা, আমার প্যারেন্টস ভালো থাকবে, সে হয়তো আরো বেশি দিন বাঁচবে। তো এটা যেন আমরা মিস না করি, এবং এটার মধ্যে এটা না করলে, এই ফাঁকি দিলে কিন্তু এই ফাঁকিটা ইদানিং কিন্তু তদন্ত হচ্ছে, এবং এটা ঠিক না। আমরা আইনের যে মানে মিস ইউজ যেন না করি, আমরা এই হোম কেয়ারে যে মিস ইউজ অনেক সময় শোনা যায়, এটা যেন না করি। ফাঁকির চর্চা আসলে বাড়তে না দেয়াই ভালো। আমরা হোম কেয়ার নিয়ে আরো আলোচনা করতে পারতাম, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। রিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, কিছু মানে তথ্য আমরা জনগণকে দিতে পারলাম দর্শকদেরকে। দর্শক, দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে, সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হোম কেয়ার নিয়ে, এবং যেমনটা শুরুতেই বলছিলাম যে বিরতির পরের অংশে থাকছে এই দেশে বসবাসরত F1 বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রয়েছেন তাদের বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আলোচনায় প্রাধান্য পাবে F1 স্টুডেন্টরা যদি কলেজ কিংবা ইউনিভার্সিটি পরিবর্তন করতে চাই, ট্রান্সফার করতে চাই, সেই ক্ষেত্রে আসলে কি কি করতে পারেন, কোন ধরনের চ্যালেঞ্জগুলো সামনে থাকছে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বা আসলে কিভাবে করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে অনলাইনে দুজন অতিথি যুক্ত হচ্ছেন। আমার সঙ্গে এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম আমার সঙ্গে যুক্ত আছেন, আমার সাথে আরো আছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের ডিরেক্টর এবং ডিএসও জুলিয়া সাং। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি জুলিয়া সাং, আপনাকে দিয়ে শুরু করব। ফার্স্ট অফ অল, জুলিয়া সাং, ওয়েলকাম টু TBN24. Our today's topic is how can an international student transfer their school or university? First of all, I would like to know about the reason. What are the main reason that a student want to transfer their college or universities? Yes, thank you for that question. Some students may want to transfer to our school before going to colleges. Might be because they are new to this country, right? And then they want to learn more English and improve their English skills before taking a higher degree program and getting into more advanced type of knowledge in college. So before they do that, they want to get more information and learn more on the English side of it. So those are some of the reasons why students decide to come to our school, which our school also have a pretty affordable tuition for all of our new students. Thank you so much. শাহরিয়ার আলম, আপনি কি একটু যোগ করবেন কিনা কোনো তথ্য? শাহরিয়ার আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জুলিয়া সাং আমাদেরকে বলছিলেন আসলে মূল কি কি কারণ রয়েছে যে কারণগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে কলেজ কিংবা ইউনিভার্সিটি ট্রান্সফার করে, আপনি যদি একটু যোগ করতেন ওনার সাথে। আচ্ছা, এই ক্ষেত্রে জুলিয়া যেটা বলেছে, বেসিক্যালি কলেজ বা ইউনিভার্সিটি ট্রান্সফার করার জন্য কয়েকটা জিনিস স্টুডেন্টরা সাধারণত চিন্তা করে থাকে। কারণ ইউনাইটেড স্টেটসে যখন স্টুডেন্টরা নতুন অবস্থায় আসেন, তখন তারা টিউশন ফিস হতে পারে বা অনেক লোকেশন হতে পারে, এইগুলো তাদের চিন্তার আসলে
ভেবে দেখার যে আসলে ইস্যু থাকে যেগুলো জন্য আসলে একটা স্টুডেন্টের ট্রান্সফার নেওয়ার প্রয়োজন হতে পারে। কারণ হচ্ছে কি এরপরে দেখা যায় যে হচ্ছে কি যেই কোর্সটা যদি সুইটেবল না হয় কোনো স্টুডেন্টের জন্য, সেই ক্ষেত্রেও তখন তারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর সেক্ষেত্রে আমরা এমপ্লয়েটার তখন ওই ট্রান্সফার আউট করা স্টুডেন্টদের জন্য আমরা হেল্প করে থাকি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও জুলিয়া সাং এর কাছে আবারও আসবো। জুলিয়া সাং, হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর ট্রান্সফার ইন কলেজ অর ইউনিভার্সিটি? Sure. So some of the procedure would be sending us all the documents that are necessary, such as high school diploma, bank statement, visa, passport, and previous school I-20. So those are some of the basic documents that students will need in order to come to our school, and they will need to apply for an acceptance letter. And after making sure all the documents are in line, they're all good, then we provide students with an acceptance letter. They bring that to the new school, to the previous school, excuse me, to request that they want to transfer out to the new school, which will be us. থ্যাংক ইউ সো মাচ। শাহরিয়ার আলম, আপনার কাছ থেকেও একটু শুনি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি সত্যি কথা বলতে কি যে স্টুডেন্টদের কাছ থেকে আমরা কিছু ডকুমেন্ট আসলে মানে আমরা চেয়ে থাকি, যেগুলোর উপর বেস করে আমরা আসলে স্টুডেন্টদেরকে ট্রান্সফার প্রসেস আমরা আসলে এক্সিকিউট করতে পারি। যেমন ধরেন কোন একটা স্টুডেন্ট কোন একটা ইউনিভার্সিটি বা কলেজে পড়ছে, সেক্ষেত্রে ওনার ডেফিনেটলি ওনার I-20টা থাকবে, ওনার পাসপোর্টটা লাগবে, ভিসাটা লাগবে, I-94টা লাগবে, এবং ওনার ব্যাংক স্টেটমেন্ট লাগে। এছাড়াও ওনাদের কি বলে ব্যাংক স্টেটমেন্টের কথা আমি বলে ফেলেছি, এবং ডেফিনেটলি হাই স্কুল ডিপ্লোমা কমপ্লিট হতে হয়, যেটা আমরা বাংলায় আসলে আমরা বাংলাদেশের HSC লেভেল বা ইকুইভ্যালেন্ট যেটা ওইটা আর কি। এগুলো যখন একটা স্টুডেন্টের থাকে তখন ওনাদের আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সাবমিট করার পরে তখন আমরা ওনাদেরকে ট্রান্সফারের জন্য আমরা অ্যাকসেপ্টেন্স লেটার এবং ট্রান্সফার রিলিজ ফর্মটা আমরা দিয়ে থাকি, যেটা উনি ওনার ইউনিভার্সিটি থেকে সাবমিট করবে। সাবমিট করলে তখন ইউনিভার্সিটি বা কলেজ তখন আমাদের স্কুলে ওনারা ট্রান্সফারটা দিয়ে দিবে ওই স্টুডেন্টের। Well, now I would like to know from Julia, is this the same procedure for a domestic student or international student, or there is some difference? So there are a little bit of difference, obviously, for the domestic students. The information that I mentioned before, such as providing, visa, passport, and things like that, previous school I-20. Those are all the information that the people who are already in the United States will need to provide to us. But for students who are applying for overseas, a little different. So first of all, they wouldn't have the visa, right, yet before they get the I-20 from us. So for those students, they will give us passport to provide their proof of identification. And second would be their bank statement in order to show that they're able to fund living expenses and tuition here in the United States, either by a sponsor or by themselves. And other information would be students will need to fill out some application form. And then obviously students wouldn't have the previous school I-20 because that will be their first time coming to the United States with our I-20. So with information like those, they will send it to us and we will generate the I-20 so that they could go to the embassy and get an interview. জি, আমরা পার্থক্যগুলো শুনছিলাম। শাহরিয়ার আলম, আপনার কাছ থেকে এই পার্থক্যগুলোর একটু বিস্তারিত শুনতে চাইবো। হ্যাঁ, আসলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে কি আপনি যেটা জিজ্ঞাসা করলেন, জুলিয়া যেটা অ্যান্সার দিল যে ডোমেস্টিক মানে স্টুডেন্টরা এই মুহূর্তে এই না বা দেশে বাইরে থেকে অ্যাপ্লাই করছে কিনা। যদি দেশে বাইরে থেকে অ্যাপ্লাই করে, সর্বপ্রথম স্টুডেন্টের আসলে মেইন পারপাস হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসাটা পাওয়া। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য ওনাকে ডেফিনেটলি কতগুলো স্টেপ আসলে কমপ্লিট করতে হয়। ওনার I-20 এটা থাকে না, I-20 এর জন্য মানে ডেফিনেটলি ভিসা পাওয়ার জন্য I-20 নিতে হবে। সেটার জন্য আমাদেরকে স্কুলে যখন যোগাযোগ করে তখন আমরা ওনার যাবতীয় ডকুমেন্ট গুলো চেয়ে থাকি। ফর এক্সাম্পল জুলিয়া যেটা বললো যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে এবং উনি বা ওনার স্পন্সর যে ওনার স্টাডি পিরিয়ডের মধ্যে ইউনাইটেড স্টেটসে ওনার খরচটা বিয়ার করার জন্য সক্ষম, এই জন্য আসলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকতে হবে ব্যাংকে, যেটা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট এর মাধ্যমে উনি এটা প্রুফ করবে। আর হাই স্কুল ডিপ্লোমা ডেফিনেটলি যেটা আসলে মানে মিনিমাম লেভেল, যেটার উপর বেস করে আমরা I-20 ইস্যু করে থাকি, এইগুলো ডকুমেন্টগুলো সাবমিট করলে দেন হচ্ছে গিয়ে উনি আমরা I-20 ইস্যু করার পরে উনি ভিসার জন্য ইন্টারভিউ ডেট অ্যাপয়েন্টমেন্ট নেবে, ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেবে।
ইন্টারভিউর জন্য। এরপরে উনি ভিসা পাওয়ার পরে তারপরে এখানে আসেন। এটা হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল ওভারসিজ স্টুডেন্টের ক্ষেত্রে। আর যদি এই স্টুডেন্ট যদি এখানে থাকেন অলরেডি, সেক্ষেত্রে ওই যে আমরা যে ট্রান্সফারিং প্রসেসটা নিয়ে একটু কথা বলছিলাম, অন্য ইউনিভার্সিটি বা কলেজে অলরেডি অধ্যয়নরত আছে স্টুডেন্টটা, তখন উনি ওইখান থেকে ওনার যাবতীয় সেম ডকুমেন্টস গুলো সহ আমাদের সাথে যোগাযোগ করবে। তখন আমরা ওনাদেরকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার এবং ট্রান্সফার রিলিজ ফর্ম দিব, যেটা নিয়ে উনি ওনার কলেজ বা ইউনিভার্সিটিতে সাবমিট করলে ওনাকে ট্রান্সফারটা আমাদের কলেজ বা আমাদের স্কুলে দিয়ে দিবে আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ। জুলিয়ানের কাছে আবারও আসবো। জুলিয়ান, আর দেয়ার এনি ইম্প্যাক্টস অন একাডেমিক ক্রেডিটস, স্কলারশিপ অর এনিথিং এলস? So when they come to our school, our tuition is very affordable. Some of the students, we have some monthly payment plans that students could do. So we have various options for students to make sure that they're able to study here in the United States, study English, as well as have an affordable tuition to pay those classes. So yeah, we do have options of those that we provide to our students. জি, শাহরিয়ার, কোন রকম কোন প্রভাব পড়বে কিনা একজন স্টুডেন্ট যখন ট্রান্সফার নিচ্ছেন, এই ট্রান্সফার যখন তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে তার একাডেমিক ক্রেডিট, স্কলারশিপ বা অন্যান্য ক্ষেত্রে কোন রকম কোনো প্রভাব পড়ে কিনা? এই ক্ষেত্রে আপু বলতে গেলে কি, যে মনে করেন যে আপনি যেটা বললেন স্কলারশিপটা তো আসলে এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে হয়ে থাকে। তো ফর এক্সাম্পল কোন একটা স্টুডেন্ট একটা সার্টেন অ্যামাউন্টের একটা স্কলারশিপ পেলো, ওইটা ওই ইউনিভার্সিটি পর্যন্ত, ওই কলেজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ওইটা তখন অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে উনি যখন ট্রান্সফার হবে, ডেফিনেটলি ওটা অ্যাপ্লিকেবল হবে না। এটা একটা ইস্যু। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি, ক্রেডিটের ক্ষেত্রেও যদি বলেন, ওইটা যদি ডেফিনেটলি ক্রেডিট ট্রান্সফার হয়, যেটা আমাদের স্কুলে পসিবল না, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ডেফিনেটলি ওনারা ওইভাবে যোগাযোগ করে নেবেন। যদি ওনারা ওইটা অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার হচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আসলে যোগাযোগ করে জেনে নিতে হবে যে একই রকমের সুযোগ সুবিধা সেখানে আছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এবার আসলে যে বিষয়টার দিকে আনতে চাইবো, আমি একটু ডেট লাইন কিংবা টাইম লাইনের বিষয়টা আসলে শুনবো। জুলিয়ান, আর দেয়ার এনি স্পেসিফিক টাইম লাইন অর ডেডলাইন দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শুড হ্যাভ for transferring? Yes. That's a great question. So there are no particular deadlines. So we have new courses opening every month. Once a new course opens, it goes on for 15 weeks. So every month when the students feel that they want to register at our school, they just will need to let us know and we'll make sure that they go through a smooth process. জি, শাহরিয়ার, আপনিও একটু যোগ করুন। সেক্ষেত্রে আমি ওই একই কথা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের আসলে প্রত্যেক মাসে যে ক্লাস ওপেনিং থাকে, সো সেক্ষেত্রে আসলে মানে ওরকম কোনো ডেডলাইন নাই। তো কোনো স্টুডেন্ট যদি ফর এক্সাম্পল মনে করেন যে এই সেমিস্টারটা ধরতে পারেনি, তখন ওনার পরের সেমিস্টারের অ্যাভেলেবল সেমিস্টারটা উনি ধরে ফেলতে পারবে, যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে ক্লাস ওপেনিং থাকে। জি, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, শাহরিয়ার আলম, আপনার কাছ থেকে এটা শুনবো, তারপর আমি জুলিয়ানের কাছে যাব। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন নিজের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আরো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার নিতে যায়, কোন কোন দিকগুলোতে একটু বাড়তি নজর দেওয়া উচিত, কোন কোন দিকগুলো বিবেচনায় রাখা উচিত? সর্বপ্রথম যে ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে কি, যে গুণগান করার প্রয়োজন, লোকেশনটা হচ্ছে কি দেখতে হবে যে লোকেশনটা কোথায়। কারণ ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল, আপনি যে ট্রান্সফার নিচ্ছেন এখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, লোকেশনটা খুব বড় একটা ফ্যাক্ট। যেমন ধরেন আমাদের লোকেশন হচ্ছে কি মিড টাউন ম্যানহাটনে, খুবই একটা অ্যাক্সেসিবল একটা লোকেশন। তারপর হচ্ছে কি ফ্লাশিং, কুইন্সে, দুইটাই আমাদের নিউ ইয়র্কের লোকেশনে। এই লোকেশনটাকে প্রাধান্য দিতে হবে সর্বপ্রথম, কারণ হচ্ছে কি ওইটার উপর বেস করে কমিউনিটি, যেমন ধরেন হচ্ছে কি কোনো একজন বাঙালি স্টুডেন্টের কথা যদি বলি, নিউ ইয়র্কে হচ্ছে কি বাঙালি কমিউনিটিটা বেশ আলহামদুলিল্লাহ বেশ মানে আমরা সচরাচর দেখতে পাই। সো মানে যেটা হয় যে একজন স্টুডেন্ট আর কি অন্য কোনো স্টেটে গেলে বা হঠাৎ করে কোনো একটা রিমোট এরিয়াতে গেলে যে একটু মানে লনলি ফিল করে, সেটার সুযোগ থাকে না। তো লোকেশনটা সর্বপ্রথম চলে আসে। দ্বিতীয়ত চলে আসে হচ্ছে গিয়ে টিউশন ফিজের কথা। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ টিউশন ফিজ যথেষ্ট অ্যাফোর্ডেবল।
আর একটা যেটা হচ্ছে গিয়ে ক্লাসের স্কেজুলটা ডেফিনেটলি স্টুডেন্টরা চায় যে ওনাদের পছন্দ অনুযায়ী হতে। তো স্টুডেন্টদের ক্লাসের স্কেজুলের ক্ষেত্রে ওনাদের প্রেফারেন্স অনুযায়ী আমরা সাধারণত দিয়ে থাকি। ফর এক্সাম্পল আমাদের মর্নিং স্কেজুল আছে, আফটারনুন স্কেজুল আছে, ইভিনিং স্কেজুল আছে, ইনফ্যাক্ট উইকেন্ড স্কেজুলও আছে। সো কোন স্টুডেন্ট যদি চায়, মানে দেখা গেল যে সারা সপ্তাহ না পড়ালেখা করে মনে করেন যে উইকেন্ডে ক্লাস করবেন, ওনার এখন স্ট্যাটাস উনি আমাদের স্কুলের সাথে মেনটেন করতে পারছে এবং মানে ডেফিনেটলি ওনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করতে পারছে। আর টিউশন ফিজের কথা তো বললামই, ক্লাস স্কেজুল এবং লোকেশন, এই তিনটা জিনিসই মেইনলি আসলে বিবেচনায় রাখা উচিত। Well, as the same way, I would like to know from Julia, what are the main importance factors students should look for selecting a new college, university, or other educational institutions? Some of the important things that they need to know and for to select a good college is they need to first look at what are the requirements that the university requires in order to be admitted to the school, and make sure that they follow all the procedures that they need so that their transfer process is a smooth process and an efficient one. Well, Julia, my last question is how MLOTUS help students for transferring? MLOTUS helps students transferring by we have agents who are speaking in various languages, and we also have agents that are very helpful and have a very good reputation in this ESL field. So they're very expert people. So if you need more information, always feel free to contact us, and then we will be able to help you out. শাহরিয়ার আলম, আপনারা কিভাবে আন্তর্জাতিক স্টুডেন্ট কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হেল্প করবেন এবং সেই সাথে কোনো পরামর্শ যদি দিতেন? জুলিয়া যেটা বললো আসলে সাথে আমরা ট্রান্সফারের ক্ষেত্রে ডেফিনেটলি করি। আমাদের কয়েকটা সাবজেক্ট আমরা স্টুডেন্টদের সাথে কাজ করে থাকি। ফর এক্সাম্পল সর্বপ্রথম চলে আসে যেটা আমরা টপিক ট্রান্সফার, যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে একটা স্কুল ইউনিভার্সিটি বা কলেজ থেকে আমাদের এখানে ট্রান্সফার নিবে, এটা একটা আমাদের সার্ভিস। তারপর হচ্ছে আমরা চেঞ্জ অফ স্ট্যাটাস জন্য হেল্প করি। অনেক এখানে অনেক অনেক টেম্পোরারি ভিসা নিয়ে ইউনিভার্সিটি অনেক অবস্থান করে ভিসা নিয়ে এখানে আসে। তারা যদি একটু F1 স্টুডেন্ট হতে চায় ইউনাইটেড স্টেটসে ওনাদের ক্যারিয়ার পার্সু করার জন্য, সেক্ষেত্রে আমরা ওই সার্ভিসটা দিয়ে থাকি। এবং কোনো স্টুডেন্ট যদি মনে করেন যে ওনার স্ট্যাটাস হারিয়ে ফেলেছে, টার্মিনেটেড হয়ে গেছে, তখন আমাদের স্কুলের সাথে সেটাকে ওনার স্ট্যাটাস পুনরুদ্ধারের কাজ করতে পারে, যেটাকে রিস্টেটমেন্ট প্রসেস বলে থাকি। এবং ডেফিনেটলি ওভারসিজ স্টুডেন্ট, যেটা হচ্ছে কি দেশের বাইরে থেকে কোনো স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনাইটেড স্টেটসে পড়ালেখা করার জন্য আসতে চায়, সেক্ষেত্রে আমরা হেল্প করে থাকি। জি, শাহরিয়ার আলম, জুলিয়া সাং, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। জুলিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং টু আস। Thank you so much. থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TVN24 এর সঙ্গেই থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।